হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। আমরা তাপের পরিবহন পার্টটা নিয়ে চলে এসেছি। আমরা এর আগে তাপের দুটো পার্ট আপলোড করেছি, যেখানে আমরা পড়েছিলাম তাপীয় প্রসারণ, কঠিনের, গ্যাসের এবং তরলের। বাকি দুটো পার্টে ওই দুটো পার্ট তোমরা অবশ্যই দেখবে, তারপর এটা দেখবে। ওই দুটো পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমার এর আগে আমি গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি। গ্যাসের আচরণের 6টা পার্ট আছে আর রাসায়নিক গণনা দুটো, ওইগুলোর লিঙ্কও দিয়ে দেবো। তোমরা ওইগুলো দেখলে ওই চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমাদের সিকোয়েন্সে চলছে। আমরা তাপের চ্যাপ্টার পর আলোটা পড়বো, তারপর চলতরিৎ পড়বো, এইভাবে এগিয়ে যাবো। তো দেখো, তাপের পরিবহন নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাপের পরিবহন। তাপের পরিবহন মানে কি? তাপের পরিবহন মানে হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে তাপ প্রবাহিত হয় বা পরিবাহিত হয়। এবার তাপের পরিবহনের 3টে পদ্ধতি আছে। তাপের পরিবহনের 3টে পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে তোমার পরিবহন, 2 নম্বর হচ্ছে পরিচলন, এটাকে বলা হয় কন্ডাকশন, এটাকে বলা হয় কনভেকশন। আর 3 নম্বর হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। পরিবহন, পরিচালনা আর বিকিরণ, এই 3টে পদ্ধতির মাধ্যমে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। তো আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে শুধু পরিবহনটাই আছে। আমি পরিচালনার বিকিরণটা বলে দেবো। তাহলে পরিবহনটা দেখো প্রথমে। তাহলে আমরা প্রথমে কি দেখবো? তাপের পরিবহন। এই 3টের মধ্যে আমরা প্রথমে তাপের পরিবহনটা দেখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা নেক্সট তোমার হেডিংটা করি। এই 3টে হলো। এবার আমরা তাপের পরিবহনটা পড়বো। তাপের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, দেখো পরিবহন পদ্ধতি। ধরে নাও এখানে একটা এত বড় এরকম একটা রড আছে। এখানে একটা রড আছে। এর এই প্রান্তটা ধরে নাও উষ্ণ আর এই প্রান্তটা শীতল। তাহলে কি হবে যদি এই প্রান্তটা উষ্ণ হয়, এই প্রান্তটা শীতল হয়? এই প্রান্তটা যদি একটু গরম করা হয়, উষ্ণতা যদি এই প্রান্তটা একটু বেড়ে যায়, তাহলে কি হবে? তাপটা ধীরে ধীরে উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে প্রবাহিত হবে। তাপটা এখান থেকে এই প্রান্তের দিকে প্রবাহিত হবে, যে ধীরে ধীরে এটা উষ্ণ হয়ে যাবে। তাপের এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় কি? তাপের পরিবহন পদ্ধতি। মানে ধরে নাও, আর একটা এক্সাম্পল দিই। ধরে নাও তুমি কোনো পাত্রের মধ্যে কোনো জিনিস গরম করছো, কোনো তরল গরম করছো, দিয়ে তার যে হ্যান্ডেলটা থাকে, ধরে নাও ফ্রাইং প্যানে কিছু গরম করছো। তাহলে ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা যদি ধরো তুমি, তাহলে সেখান থেকে প্যান থেকে তাপটা তোমার হাতেও পৌঁছায়, মানে হ্যান্ডেল পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে তোমার হাতেও গরম লাগে বা ছ্যাঁকা লাগে। তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হওয়ার জন্য দুটো বস্তুর ক্লোজ কন্ট্যাক্ট দরকার, মানে পরস্পরের সংস্পর্শ দরকার। কিন্তু এই পরিবহন পদ্ধতিতে মানে পদার্থের এই উষ্ণ প্রান্তের অণুগুলো, এখানে উষ্ণ প্রান্তের যে অণুগুলো আছে, সেই অণুগুলো কিন্তু এখান থেকে এখানে যায় না। মানে মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে না। শুধু তাপটা উষ্ণ পদার্থ থেকে শীতল বস্তুর দিকে যায়, যদি তারা পরস্পরের সংস্পর্শে থাকে। একটা ভালো এক্সাম্পল দিয়ে, ধরে নাও এখানে 3জন দাঁড়িয়ে আছে, 3জন পরপর দাঁড়িয়ে আছে, সবার কাছে একটা করে বই আছে। তাহলে বইটা কত রকম ভাবে একজনের কাছ থেকে অন্যজনের কাছে যেতে পারে, সেটাকে আমরা তাপের পরিবহনের কনসেপ্ট দিয়ে বলতে পারি। ধরে নাও যদি বইটা ধরে নাও প্রথম জন দ্বিতীয় জনকে হাতে করে দেয়, দ্বিতীয় জন তৃতীয় জনকে হাতে করে দিল, তাহলে এইটা হচ্ছে তোমার পরিবহন পদ্ধতি। মানে হাতে করে ওর কাছে গেল, হাতে করে ওর কাছে গেল, পরস্পরের সংস্পর্শের মাধ্যমে বইটা প্রবাহিত হলো বা গেল। এখানে বইটাকে যদি তাপ হিসেবে ধরি, তাহলে এক বস্তু থেকে অন্য বস্তুর সংস্পর্শের মাধ্যমে তাপটা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হলো, কিন্তু মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন হলো না। মানে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল, সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়নি, শুধু তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে বইটা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে। তাহলে এখানে আমরা লিখবো যে মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন ঘটে না। মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে না। ঠিক আছে, মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে না।
এই হলো টোটাল পরিবহন পদ্ধতি। তোমরা পরিবহন পদ্ধতির সংজ্ঞাটা দেখতে পাবে স্ক্রিনে, আমি দিয়ে দেবো। আর এখানে তোমাদের পরিবহন পদ্ধতিটাই শুধু আছে, আর কোনো পদ্ধতি তোমাদের নেই। তাও আমি পরিচালনা বিকিরণটা একটু বলে রাখি। পরিচালনার বিকিরণে কি হয়, পরিচালনার বিকিরণ পদ্ধতিটা দেখো। এবার পরিচালনার বিকিরণটা দেখো, পরিচলন বা কনভেকশন পদ্ধতি, পরিচলন পদ্ধতিটা দেখো। পরিচলন পদ্ধতি, পরিচলনে কিভাবে কি হয়, মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হয়। ঠিক আছে, কেমন হয় দেখো। ধরে নাও তুমি এই পাত্রতে, এখানে একটা পাত্র আছে, দিয়ে এখানে পাত্রটাকে গরম করছো, পাত্র কিছুটা তরল আছে, পাত্রতে কিছুটা তরল আছে। ঠিক আছে, এবার এই পাত্রের এই যে অংশটা যেখানে গরম করছো, নিচের অংশটা, এটা উষ্ণ তরলটা আছে এখানে, উষ্ণ তরল। আর ওপর অংশটা কি, উপরের যে তরল অংশটা আছে, এই অংশটা, এটা হচ্ছে তোমার শীতল তরল। শীতল তরল যখন তাপ দেওয়া শুরু করেছো, তাহলে কি হয়, এই উষ্ণ তরলটা উপরে যায়, এইভাবে এই পাত্রের ভিতরেই তরলটা উপরে যায়, আর শীতল তরলটা এভাবে নিচেতে নামে, মানে তরলটা উষ্ণ তরলটা শীতল তরলের কাছে গেল, শীতলটা নিচে দিকে গেল, মানে এরকম একটা চক্রাকার পদ্ধতিতে। এটা সাধারণত গ্যাস আর তরলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসের আর তরলের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, এইটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় গ্যাসের তাপের পরিচলন পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হয় গ্যাসের বা তরলের ক্ষেত্রে পরিচলন পদ্ধতি। এই পরিচলন পদ্ধতিতে এইভাবে চক্রাকার পদ্ধতিতে কি হয়, তাপের পরিবহন হয়। ঠিক আছে, আর এইটা তোমার কি বলে, এটাকে মাধ্যমের কণাগুলি এখানে স্থান পরিবর্তন ঘটে। পরিবহনের ক্ষেত্রে স্থান পরিবর্তন ঘটছিল না, কিন্তু পরিচালনের ক্ষেত্রে স্থান পরিবর্তন ঘটে। ঠিক আছে, বেশ। এবার দেখো, এবার তোমাদের বিকিরণ পদ্ধতি 3 নম্বর পদ্ধতিটা দেখো। পরিচালনের সংজ্ঞা তোমাদের নেই, আর এখানে এত ডিটেলসে জানার কিছু নেই। তোমরা শুধু জেনে রাখবে যে পরিচালনের সময় কণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করে। এবার দেখো, এবার তোমাদের পরিচালনের পর এবার তোমাদের বিকিরণটা দেখো। বিকিরণে কি হয়, বিকিরণ হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো, ওয়েভের আকারে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, ওয়েভের মতো। মাধ্যমের কণার এখানে কোনো ব্যাপার নেই, তরঙ্গের মাধ্যমে তাপ প্রবাহিত হয়। যেমন সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসে, সেটা বিকিরণ পদ্ধতিতে আসে। ঠিক আছে, সেটা বিকিরণ পদ্ধতিতে আসে তরঙ্গের মাধ্যমে। এখানে কি লিখবো, এটা তরঙ্গের মাধ্যমে। ঠিক আছে, এইটা হলো তোমার বিকিরণ পদ্ধতি। এবার এই 3টে পদ্ধতি থেকে তুমি একটা জিনিস গরম করার ব্যাপারটা নিয়ে এভাবে করতে পারো। ধরে নাও এখানে একটা পাত্র আছে, পাত্রতে তুমি এখানে গরম করছো কোনো তরল এখানে গরম করছো ধরে নাও। তাহলে আর এখানে তোমার এখানে এইভাবে একটা হাতল আছে ধরে নাও, হাতলটা এখানে তুমি হাতটা দিয়ে আছো, এখানে হাতটা যদি দিয়ে থাকো, এইভাবে যদি হাতটা দিয়ে থাকো এখানে, আর এখানে কি হয়, এখানে ধরে নাও এখানে এটা বস্তুর এটা শিখাটা বা যেটা দিয়ে গরম করছো যে শিখাটা, এখান থেকে এইরকম ভাবে যে তাপটা প্রবাহিত হচ্ছে, এটা কি পদ্ধতি, এটা হচ্ছে তোমার পরিচলন। এটা পরিচলন। আর এখান থেকে ধরে নাও এইটা তোমার উষ্ণ বস্তু, যেটা দিয়ে গরম করছো তুমি বার্নার ধরে নাও, তাহলে এইটা হচ্ছে তোমার এখান থেকে যে তরঙ্গের আকারে যাবে, এইভাবে তরঙ্গের আকারে তাপ যাবে যদি অন্য জায়গাতে যায়, সেটা হচ্ছে তোমার বিকিরণ। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তোমার হাতটা গরম হবে, এই পদ্ধতিটা হচ্ছে পরিবহন। ঠিক আছে, এই 3 ধরনের পদ্ধতির মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ঠিক আছে, বেশ। এবার তোমরা তাপের পরিবহনের 3টে পদ্ধতি হলো। এবার একটা বস্তুর মধ্যে মানে একটা ঘনক আছে ধরে নাও, একটা ঘনকাকার বস্তুর মধ্যে তাপের মানে একক সময়ে কতটা পরিমাণ তাপ যাবে তার রাশিমালা আমরা বের করব। তোমাদের নেক্সট বিষয়টা তোমাদের হচ্ছে তাপ পরিবাহিতা। তো তাপ পরিবাহিতা পড়ার আগে আমাদেরকে ওইটা পড়তে হবে। তো দেখো, তার আগে একটু জিনিস বলে রাখি যে কুপরিবাহী আর সুপরিবাহী বস্তু তোমরা জানো যে বস্তুর মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় সেগুলো কি সুপরিবাহী,
আর যেগুলোর মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় না সহজে সেগুলো হচ্ছে কুপরিবাহী। সুপরিবাহী কোনগুলো? সুপরিবাহী হচ্ছে লোহা, তামা, তারপর অ্যালুমিনিয়াম, এগুলো কি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তাপের সুপরিবাহী। আর কুপরিবাহী হচ্ছে কাঠ, তারপর যে কোনো জড় বস্তু যেগুলো আছে তোমার কাঠ, তারপর তোমার প্লাস্টিক, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ফাইবার, এগুলো হচ্ছে তোমার কি তাপের কুপরিবাহী। ঠিক আছে, তো ওইটাতে আমরা যাচ্ছি না। এবার তাপের রাশিমালা, তাপ পরিবহনের রাশিমালাটা আমরা বের করব। ঠিক আছে, একটা ঘনকাকার বস্তুর মধ্যে তাপ পরিবহনের রাশিমালা। দেখো, তাপ পরিবহনের রাশিমালাটা আমরা এবার বের করব। তাপ পরিবহনের রাশিমালা, আর সেখান থেকে আমরা পরিবাহিতার ব্যাপারটা বুঝবো। তাপ পরিবহনের রাশিমালা, দেখো তাপ পরিবহনের রাশিমালা। ধরে নাও এখানে একটা পাত আছে, ঘনকাকার পাত, ঘনকে আঁকি ধরে নাও একটা, এরকম ঘনকাকার একটা পাত আছে। এই ঘনকটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ঘনকটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও এ, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে লিখি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ধরলাম। আর এর বেদ বা দৈর্ঘ্য যা বলবে, বেদ সমান ধরলাম ডি, বেদ সমান ধরলাম ডি। আর এর উষ্ণতা, এই প্রান্তের উষ্ণতা ধরলাম θ1, আর এই প্রান্তের উষ্ণতা ধরলাম θ2। থিটা হচ্ছে কেন এখানে তাপমাত্রাটা, সেটা আমি পরে বলছি। এটা θ1 আর θ2। তাহলে উষ্ণতা সমান θ1 ও θ2, দুটো পৃষ্ঠে উষ্ণতা ধরলাম θ1 আর θ2। ঠিক আছে, আর এখানে কি কি ধরবো? এটা 1 নম্বর ধরেছি, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর। আর ধরবো, আর ধরে নাও এখানে আর কি কি ধরা যায় এখানে, আর তোমার সময়টা ধরে নাও টি, সময়টা ধরে নি, সময়টা হচ্ছে তোমার টি ধরে নাও, সময়টা হচ্ছে টি। ঠিক আছে, সময়টা টি ধরলাম। আর এখানে কি লাগবে তোমার, আর এখানে কিছু লাগবে না। দেখো, এবার আমরা যে তাপের যে সূত্র, মানে তাপের পরিমাণ, একক সময়ে তাপের পরিমাণ যদি কিউ হয়, তাপের পরিমাণ যদি কিউ হয়, তাপের পরিমাণ সমান কিউ হলে, তাপের পরিমাণ যদি কিউ হয়, তাহলে এই কিউটা এইগুলোর উপর কিভাবে নির্ভরশীল হবে সেগুলো নিয়ে কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলোকে মিলিয়ে আমরা আরেকটা সমীকরণ পাবো। তো প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র বলছে যে কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। θ1 মাইনাস θ2 মানে কি? মানে উষ্ণতার পার্থক্যের সঙ্গে কিউ হচ্ছে তাপের পরিমাণ সমানুপাতিক। মানে যদি উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পায়, এটা ধরে নাও এখানে টেম্পারেচার ধরে নাও 4 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে ধরে নাও 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দুটোর পার্থক্য কত? 2 ডিগ্রি সেলসিয়াস। এবার 2 ডিগ্রি সেলসিয়াস তাপের পার্থক্য 4 ডিগ্রি 6 ডিগ্রি হতে পারে। তাহলে দুটোর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য যদি আমরা বাড়িয়ে যাই, তাহলে আমরা তাপের পরিমাণ বেশি পাবো, তাপের পরিমাণ তাহলে আমরা বেশি পাবো। ঠিক আছে, 2 নম্বর দেখো, 2 নম্বর সূত্রটা কি বলছে? 2 নম্বর এর সঙ্গে হলো, উষ্ণতার সঙ্গে হলো, তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, তাপের পরিমাণও তত বেশি হবে, এর সঙ্গেও সমানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি, তাপের বেশ। তাহলে এটা হলো তোমার 2 নম্বর সূত্র, কিউ ভ্যারিজাস এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়াবো আমরা, তাপের পরিমাণটা তত বেশি পাবো। ঠিক আছে, 3 নম্বর সূত্র দেখো, এর সঙ্গে হলো 3 নম্বর দেখো, সময়। 3 নম্বর বলছে যে সময় যত বাড়াবো, টি এর পরিমাণ, তাপের পরিমাণ তত বাড়বে। এটা হচ্ছে 4 নম্বর সূত্র, সময় যত বাড়াবো তাপের পরিমাণ তত বাড়বে। 4 নম্বর এর সঙ্গে হলো। এবার 3 নম্বর হলো। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা বলছে এইটার সঙ্গে ব্যস্তানুপাতিক, কিউ ভ্যারিজাস 1/d, কিউ ভ্যারিজাস 1/d। এইটা হচ্ছে তোমার 4 নম্বর সূত্র, যে বেদ যত বাড়াবো তাপের পরিমাণ তত কমবে। এই হলো 4টে সূত্র। এই 4টে সূত্রকে মিলিয়ে আমরা একটা সূত্র পাবো, সেই সূত্রটা আমরা এবার দেখবো। দেখো, এবার তোমরা জানো যে যখন আমরা বয়েলের সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি গ্যাসের আচরণে, তখন আমরা কি পড়েছিলাম যে যৌগিক ভেদের একটা ব্যাপার পড়েছিলাম। ম্যাথে যদি তোমরা যৌগিক ভেদ পড়ে থাকো তাহলে আরো সুবিধা হবে। ধরে নাও এক্স ভ্যারিজাস ওয়াই, আর এক্স ভ্যারিজাস জেড, আর এক্স ভ্যারিজাস 1/m, এই 3টে ভেদ আছে। ধরে নাও 3টে সমীকরণ আছে। তাহলে 3টিকে যদি একসঙ্গে আমরা লিখি, বা যৌগিক ভেদ যদি বলি, ভেদ না পড়লে যৌগিক ভেদ বুঝতে পারবে না, যদি বলি ধরে নাও 3টিকে একসঙ্গে যদি লিখি, এই 3টিকে যদি একসঙ্গে লিখি, তাহলে কি হবে?
তাহলে সব দিকেই এই দিকগুলোতে দেখো, বাঁ দিকগুলোতে সবারই এক্স আছে, তাহলে এক্স লিখলাম। ভ্যারিজাস ডান দিকের গুলো সব গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইন্টু 1/z ইন্টু 1/m কি হয়ে গেল, ওয়াই ইন্টু 1/z ইন্টু 1/m, মানে ডান দিকের গুলো সব গুণ হয়ে গেল। এইটা হচ্ছে তোমার যৌগিক ভেদ বলা এটাকে, যে বাঁ দিকের গুলো যদি সব একই রাশি থাকে আর ডান দিকের গুলো সব তাহলে গুণ হয়ে যাবে, এটা হচ্ছে যৌগিক ভেদ। তাহলে এখানে আমরা সেটাই করব, যৌগিক ভেদের সূত্রটা এখানে কাজে লাগাবো আমরা। দেখো যৌগিক ভেদের সূত্রটা এখানে কাজে লাগালে কি হবে, এখানে দেখো কিউ ভ্যারিজাস থিটা 1 মাইনাস থিটা 2, কিউ ভ্যারিজাস এ, কিউ ভ্যারিজাস টি, কিউ ভ্যারিজাস 1/d, তাহলে বাঁ দিকে সব কিউ আছে, তাহলে বাঁ দিকে একটা কিউ লিখবো, কিউ ভ্যারিজাস এই দিকে এখানে আছে থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে লিখলাম থিটা 1 মাইনাস থিটা 2 গণিত, গণিত কি লিখবো, এ আছে, তারপরে এ আছে, তাহলে এখানে এ লিখলাম। তারপরে দেখো তারপরে আছে টি, তাহলে গণিত টি লিখলাম। তারপরে দেখো তারপরে আছে ডি, তারপরে আছে কি 1/d, মানে গণিত 1/d, গণিত 1/d, ঠিক আছে। বেশ, তাহলে এইটা আমরা কি পেলাম, যে এইটা আমরা পেলাম। এবার দেখো, এবার আমরা জানি যে যখন ভ্যারিজাস চিহ্নটা ওঠে, যখন ভ্যারিজাস চিহ্নটা ওঠে, বয়েলের সূত্রতে পড়েছি আমরা, ধরুন বা চার্লসের সূত্রতে, ভি ভ্যারিজাস টি থাকলে ভি সমান হয় কেটি, মানে কি ভি সমান হয় কেটি, মানে তোমার যদি ভ্যারিজাস চিহ্নটা ওঠায় তাহলে একটা ধ্রুবক আর সমান আসবে, ধ্রুবক আর সমান। তো এখানে আমরা যখন ভ্যারিজাস চিহ্নটা ওঠাই তখন আমরা পাই কিউ সমান কে এ থিটা 1 মাইনাস থিটা 2, আমি একটা সাজিয়ে লিখছি এটা, থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি বাই ডি। এখানে আমি ধ্রুবকটাকে কে লিখেছি, এই ধ্রুবকটাকে কে এটাকে বলা হয় তাপ পরিবাহিতা, এই ধ্রুবকটাকে কি বলা হয়, তাপ পরিবাহিতা, ঠিক আছে। এই কে এটাকে বলা হয় তাপ পরিবাহিতা। আমরা যেটা বের করার মানে উদ্দেশ্য নিয়ে এটা শুরু করেছিলাম, তাপ পরিবহনের রাশিমালা। তাহলে কে সমান কিউ সমান হচ্ছে কে এ থিটা 1 মাইনাস থিটা 2, এইটা আমাদের খুবই দরকারি জিনিস। এই কে এটাকে বলা হয় তাপ পরিবাহিতা, কে এটাকে কি বলা হয়, তাপ পরিবাহিতা। এই কে এর যদি আমরা কে এর মান যদি পেয়ে যাই, আমরা এই কে এর মান দিয়ে, এই কে এর মান দিয়ে আমরা বলতে পারবো যে কোন বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ প্রবাহিত হবে। ওই জন্য আমরা এটা বের করলাম, কোন বস্তুর মধ্য দিয়ে কতটা পরিমাণ তাপ প্রবাহিত হবে সেইটা আমরা এই কে এর মান থেকে বের করবো, কে থেকে বের করবো। এবার কে এর সংজ্ঞা তোমরা জানো, যে কে এর যে কোনো জিনিসের, যে কোনো যখন আমরা রাশির সংজ্ঞা বের করতে যাই, তখন ধরুন যখন আমরা 1 নিউটনের সংজ্ঞা বের করেছি তখন আমাদের কি ছিল, সেখানে এফ সমান ছিল এম এ, দিয়ে আমরা এখানে এমটাকে 1 ধরেছিলাম, এটাকে 1 ধরেছিলাম, দিয়ে আমরা বলেছিলাম যে 1 মিটার স্কোয়ার ত্বরণ যদি সৃষ্টি হয় 1 গ্রাম বস্তুতে, তাই 1 গ্রাম বস্তুতে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যদি 1 গ্রাম বস্তুতে সৃষ্টি হয়, তাহলে সে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার 1 নিউটন, তাই তো। তাহলে বাকিগুলোকে 1 ধরে নিতে হয়, যে যেটা আসে সেটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলি। তাহলে এখানে যদি কে এর সংজ্ঞা আমরা বের করতে চাই, তাহলে কে এর সংজ্ঞা এখানে যদি আমরা বের করতে চাই, আমি যেগুলো মুছে দিচ্ছি সেগুলো বুঝতে না পারলে আবার তোমরা মানে পিছনে নিয়ে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। বেশ, দেখো তাহলে কে এর সংজ্ঞা যদি বের করতে চাই, তাহলে এ সমান 1 লিখতে হবে, থিটা 1 মাইনাস থিটা 2 সমান লিখতে হবে 1, আর টি সমান লিখতে হবে 1, তারপর ডি সমান লিখতে হবে 1। তাহলে এটা কি দাঁড়াচ্ছে সংজ্ঞাটা, একক ক্ষেত্রফলে, আমি স্ক্রিনে দিয়ে দেবো সংজ্ঞাটা, কে এর সংজ্ঞাটা, এ সমান যদি 1 হয় তাহলে একক ক্ষেত্রফলে, একক উষ্ণতার পার্থক্যতে, একক সময়ে, একক বেধে কোন ঘনকের মধ্যে যতটা পরিমাণ তাপ যায় সেটাই হচ্ছে তার তাপ পরিবাহিতা, যতটা পরিমাণ তাপ যায় সেটা হচ্ছে তার তাপ পরিবাহিতা, ঠিক আছে। এইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সংজ্ঞাটা, তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি সবগুলোকে 1 ধরে নিলাম, দিয়ে কিউ সমান কে পেলাম, সবগুলো 1 ধরলে পাবো কিউ সমান কে, তার মানে একক সময়ে, একক বেদ বিশিষ্ট, একক ক্ষেত্রফল বিশিষ্ট, একক উষ্ণতা পার্থক্যের জন্য একটা ঘনকের মধ্য দিয়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটা হচ্ছে তার তাপ পরিবাহিতা, ঠিক আছে। বেশ, এবার আমরা জানি যে যখন আমরা ফিজিক্সে কোনো রাশি বেরোই তখন তার মাত্রা বা তার একক এগুলো জানতে হয়। তাহলে আমরা এককটা বের করবো, এবার কে এর এককটা বের করবো। দেখো কে এর একক, কে এর একক বের করবো, তার আগে আমাদেরকে কে এর এক্সপ্রেশনটা বের করে নি। কে সমান এখান থেকে কি পাচ্ছি, কে সমান কোনাকুনি গুণ করলে কিউ ডি বাই থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু এটি, এটা সমান আমরা পেলাম কে সমান, এটা সমান আমরা পেলাম কে সমান, এটা পেলাম আমরা, ঠিক আছে। এবার কে এর এককটা বার করবো, কে এর একক, কে এর একক দেখো উপরে আছে কিউ, তাহলে আমরা সিজিএস যদি বের করি তাহলে সিজিএস এ ক্যালোরি হলো তাপের একক। ডি মানে হচ্ছে তোমার সেন্টিমিটার, ডি মানে হচ্ছে সেন্টিমিটার, কেন
এটা হচ্ছে বেদ বা দৈর্ঘ্য ছিল, তাহলে সেন্টিমিটার সিজিএস বের করছি। তারপরে হবে তোমার θ1 মাইনাস θ2, মানে উষ্ণতার পার্থক্য, তার মানে সেটা ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো সিজিএস এ। আর এ মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে সেন্টিমিটার স্কোয়ার লিখলাম, গণিত হিসাবে লিখছি, এটা গণিত দিয়ে দিই। আর এটা হচ্ছে তোমার কি টি, টি মানে হচ্ছে তোমার সেকেন্ড, সিজিএস এর এসআই সময়ের একক সেকেন্ডই। তাহলে দেখো এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে একটা সেন্টিমিটার নিচেতে পড়ে থাকছে। তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেড উপরে গেলে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হবে, সেন্টিমিটারটা উপরে গেলে সেন্টিমিটার টু দি পাওয়ার -1 হবে, এসটা উপরে গেলে হবে সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা পাবো ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তোমার কে এর সিজিএস একক, কে এর সিজিএস একক, এটা হচ্ছে কে এর সিজিএস একক। আর এসআই একক কি হবে, এসআই একক কিছুই হবে না, একই এরকমই কিছুই হবে না বলছি। এটাকে তোমার এসআই একক কি বেরোবে, এসআই একক কি বেরোবে, ক্যালোরির জায়গাতে লিখবো জুল, সেন্টিমিটারের জায়গাতে লিখবো মিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিন টু দি পাওয়ার -1, আর সেকেন্ডটাকে সেকেন্ড টু দি পাওয়ার -1। এই যে ডট গুলো সেগুলো না দিতেও পারো, এইভাবেই লেখা হয় সাধারণত। ঠিক আছে, জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, বেশ। এবার তাহলে দুটো একক পেয়ে গেলাম। এবার দুটো এককের মধ্যে সম্পর্কটা বের করে নি। সম্পর্ক আমাদের জানি যে সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক বের করতে হয়, তাহলে এই সম্পর্কটা বের করব। দেখো ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক বের করব, এই মানে সিজিএস আর এসআই এককের মধ্যে। তাহলে এখানে তোমরা হেডিংটা কি করবে, হেডিংটা আমরা লিখবো কে এর সিজিএস একক, কে এর সিজিএস ও এসআই এককের সম্পর্ক, এসআই এককের সম্পর্ক। এটা কোনো বইয়ে থাকে না, তোমরা কোনো বইয়ে পাবে না এই সম্পর্কটা, কিন্তু এটা এক বছর আমি দেখেছি যে টেস্ট পেপারে কোয়েশ্চেন ব্যাংকে ছিল। কোয়েশ্চেন ব্যাংক টেস্ট পেপার সব অঙ্কই করানো হবে, আমি আগে থিওরি পোর্শনটা এগিয়ে নিতে চাইছি। ঠিক আছে, তারপর সালের কোয়েশ্চেন বা যে কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন যেখান থেকে আছে সব করানো হবে। দেখো তাহলে আমরা জানি কে সিজিএস এককটা, দেখো সিজিএস একক, সিজিএস এককটা কি, এটাকে তো আমরা লিখছি 1 লিখছি, 1 হিসাবে লিখছি, বা এটা তোমার এইভাবে লিখি ধরে নাও, কে এর সিজিএস একক সমান, সিজিএস একক সমান কি পেয়েছি, ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা পেয়েছি, তাই তো। এবার এই ডিগ্রি সেন্টিগ্রেড গুলোকে, এই টু দি পাওয়ার -1 গুলোকে নিচেতে নিয়ে আসবো, একই ব্যাপার। 1 বাই মিটার মানে মিটার টু দি পাওয়ার -1, 1 বাই সেন্টিমিটার মানে সেন্টিমিটার টু দি পাওয়ার -1, তাহলে টু দি পাওয়ার -1 গুলো নিচেতে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, ক্যালোরি উপরে, তাহলে ক্যালোরিটা রাখি থাকবে শুধু, এখানে ক্যালোরিটা থাকবে, আর এখানে তোমার সেন্টিমিটার, ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবার এটাকে এসআই কনভার্ট করতে গেলে ক্যালোরিকে জুলে করতে হবে, সেন্টিমিটারকে মিটারে করতে হবে, আর ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন করতে হবে, সেকেন্ড ইনভার্সকে সেকেন্ড, এটা সেকেন্ড আছে, সেকেন্ড ইনভার্স নয়, সেকেন্ডটা সেকেন্ডই থাকবে। তাহলে ক্যালোরিকে যদি জুল করতে চাই, আমরা জানি যে 1 ক্যালোরি সমান, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা ক্লাস 9 এ পড়েছি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে 1 ক্যালোরি সমান, এখানে লিখে ফেলবো 4.2 জুল। ঠিক আছে, 4.2 জুল। আর সেন্টিমিটারকে মিটার করতে গেলে, সেন্টিমিটারকে যদি মিটার করতে চাই, এখানে সেন্টিমিটার, মিটার ডেসি সেন্টি, মিটার ডেসি সেন্টি, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে সেন্টিমিটারটাকে আমরা কি লিখবো, 1 বাই 100, 100 দিয়ে ভাগ করলাম মিটার হয়েছে। আর ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো এইটা খুব ভালো করে বুঝতে হবে, এই ডিগ্রি সেন্টিগ্রেডটা θ1 মাইনাস θ2 থেকে এসেছে। কে এর এক্সপ্রেশনটা মনে করো, কে এর এক্সপ্রেশনটা ছিল QD বাই θ1 মাইনাস θ2 ইন্টু AT, এইটা ছিল কে এর এক্সপ্রেশন, এইটা ছিল তোমার কে এর এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে এই θ1 মাইনাস θ2টা উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য। তাহলে ধরে নাও যে এইটা ধরে নাও 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার এটাকে যদি আমি কেলভিনে করতে চাই, তাহলে আমরা গ্যাসের আচরণে পড়েছি যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, মানে সেলসিয়াস স্কেলে কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, যে কেলভিন স্কেলে টি কেলভিন সমান হচ্ছে টি ডিগ্রি, এটা তোমরা পড়েছো যে টি কেলভিন সমান হচ্ছে 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস।
এইটা পড়েছো তোমরা, এই সম্পর্কটা পড়েছো। এই সম্পর্কটা যদি এখানে কাজে লাগিয়ে দিই তাহলে আমাদের পুরোপুরি এটা ভুল হয়ে যাবে। তাহলে এটা কেন ভুল হবে সেটা দেখো। যদি ধরে নাও যে উষ্ণতার পার্থক্য 4 এসেছে, তাহলে আমরা 4 + 273 করে দিলাম, 4 + 273 করে দিলাম, তাহলে পুরোপুরি ভুল হয়ে যাবে। ঠিক আছে? কেন? কারণ উষ্ণতার পার্থক্য সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল সবে একই হয়। উষ্ণতার পার্থক্য বলছি, উষ্ণতা বলছি না। মানে কি দেখো, 4 ডিগ্রি আর 2 ডিগ্রি, তাহলে 4 ডিগ্রিটাকে আমাকে কেলভিনে করতে হবে, 2 ডিগ্রিটাকে কেলভিনে করতে হবে, তারপর দুজনের ডিফারেন্স নিতে হবে, তবে সেটা আমি কেলভিন স্কেলে পাবো। এদের দুজনের বিয়োগফল 2 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে কেলভিন করলে হবে না। আমি উষ্ণতার পার্থক্যটা পেয়েছি কোথায় থেকে? এই দুটোকে বিয়োগ করে। তাহলে যেই দুটোকে বিয়োগ করে উষ্ণতার পার্থক্যটা পেয়েছি তাদেরকে আমাকে কেলভিনে রূপান্তরিত করতে হবে, তারপর তাদেরকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? মনে করো যে তোমাকে দুটো ওজনের পার্থক্য বলেছে, যে 4 গ্রাম আর 6 গ্রামের মধ্যে পার্থক্য 2 গ্রাম। ঠিক আছে? তো 2 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করবো না, আগে যেই দুটোকে বিয়োগ করে পেয়েছি সেটাকে কনভার্ট করব। মানে 4 ডিগ্রি সেলসিয়াস আর 2 ডিগ্রি সেলসিয়াসকে আগে কেলভিনে করব, তারপরে দুজনের পার্থক্যটা নেবো। আমাকে এখানে বসিয়েছি আমি কি θ1 - θ2, তাহলে এইগুলোকে যখন এসআই করব তখন এইটাও এসআই হবে, এইটাও এসআই হবে, দুটো এসআই এর বিয়োগফল হবে। দুজনের বিয়োগফলটাকে এসআই করবো না, তাহলেই ভুল হয়ে যাবে। তাহলে উষ্ণতার পার্থক্যটা এবার দেখো 1 কেলভিন সমান 1 ডিগ্রি সেলসিয়াসে আসবে উষ্ণতার পার্থক্য যদি হয়। তাহলে এখানে 4 কেলভিনকে যদি 4 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে করি তাহলে কত হবে? তাহলে হবে তোমার 4 কেলভিনকে, তাহলে তোমার এটা 4 + 273, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 273 + 4 মানে হচ্ছে তোমার 4 + 273, এটা 4 + 273 রাখলাম। আর এটাকে যদি 2 ডিগ্রিকে যদি সেলসিয়াস কেলভিনে করি তাহলে 2 + 273, তাহলে দুটো ডিফারেন্স মানে সামনে মাইনাস, তাহলে মাইনাস করলে আসছে 4 + 273 - 2 - 273, তাহলে 273 ক্যান্সেল হয়ে গেল, 2 এলো, 2 কেলভিন এলো। তাহলে এখানেও এসেছিল দুটো বিয়োগ করলে 2 ডিগ্রি সেলসিয়াস, আর এখানেও হলো 2 কেলভিন। তাহলে উষ্ণতার পার্থক্য সব স্কেলে একই হয়। উষ্ণতার পার্থক্য বলেছি, উষ্ণতা বলিনি। তাহলে উষ্ণতার পার্থক্য সব স্কেলে একই হয়। মানে ধরে নাও 4 ডিগ্রি আর 5 ডিগ্রির মধ্যে পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস, আর 4 কেলভিন আর 5 কেলভিনের মধ্যে 1 কেলভিন, আর বাকি ফারেনহাইট স্কেলে 4 ডিগ্রি ফারেনহাইট আর 5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ডিফারেন্স 1 ফারেনহাইট। সব স্কেলে উষ্ণতার পার্থক্য একই হয়। তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা শিখলে, যে লিখবে এটা, যে উষ্ণতার পার্থক্য, এখানে আমরা লিখবো যে উষ্ণতার পার্থক্য সব স্কেলে সমান। সব স্কেলে সমান। ঠিক আছে? এই পয়েন্টটা তোমাদেরকে একদম খুবই ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে 1 ডিগ্রি সেলসিয়াসের জায়গাতে আমরা 1 কেলভিনে লিখবো, 273 + 1 লিখবো না। তাহলে এখানে লিখতে পারি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন। ঠিক আছে? তাহলে আমরা এখানে ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গাতে লিখবো 1 কেলভিন, গণিত করে লিখলাম। আর এখানে তোমার সেকেন্ডের জায়গাতে 1 সেকেন্ডই থাকবে। হলো? এবার 100টা উপরে গেল, তাহলে 100টা উপরে গেলে হবে 420, 4.2 গণিত 100 মানে 4.2 গণিত 100 মানে 400। আর জুলটা থাকলো, মিটারটা উপরে গেল, মিটার টু দি পাওয়ার -1, এটা কেলভিনটা উপরে গেল, কেলভিন টু দি পাওয়ার -1, এটা সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে দেখো তো, এটাই তো তোমার কি ছিল? এটাই ছিল কে এসআই ইউনিট, এটাই ছিল কে এর এসআই ইউনিট। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে 1 সিজিএস ইউনিট, এটা 1 ছিল, কিছু নেই মানে 1 আছে। 1 সিজিএস ইউনিট অফ কে মানে তাপ পরিবাহিতা 1 সিজিএস ইউনিট সমান 420 এসআই ইউনিট, সমান 420 এসআই ইউনিট। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, যে এখানে এইটা মুছছি, তাহলে এখানে কি লিখবো? 1 সিজিএস ইউনিট সমান 420 এসআই ইউনিট, 420 এসআই ইউনিট। বা এখানে এটা কি পেলাম? যে 1 ক্যালোরি মিটার সেন্টিমিটার টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সমান 420 জুল মিটার টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে? এই সম্পর্ক দুটো, এইখানটা মুছে দিচ্ছি, এইখানটা দেখে নাও একটু, এই জায়গাটা, তারপর এইখানটা মুছে দিচ্ছি। দেখো, তাহলে এখানটা এই দুটো সম্পর্ক আমরা পেলাম, কি পেলাম? এই দুটো, যে 1 সিজিএস ইউনিট সমান 420 এসআই ইউনিট, আর 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সমান 420 জুল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে? বেশ। এবার জুল সেকেন্ড ইনভার্স কে ওয়াট বলা হয়, অনেক সময় ওয়াটই বলা হয়, এটা চলতরিতে পড়বে তোমরা, ওই জন্য এটাকে ওয়াট মিটার ইনভার্স
ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্সও বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 400 করি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্সও বলা যায়। জুল পার সেকেন্ডকে ওয়াট হিসেবে লিখলাম, ওয়াটের জায়গাতে কি লিখলাম, ওয়াট সমান হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমি বললাম তোমাদেরকে যে কে এর মানটা, কে এখানে কি পড়ছি আমরা, কে তাপ পরিবাহিতা, এই কে এর মান থেকে আমরা কোন বস্তুর মধ্যে দিয়ে কতটা পরিমাণ তাপ যায় সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, কতটা পরিমাণ তাপ প্রবাহিত হয়। এবার তোমাদের পরীক্ষাতে এই কতগুলো বস্তুর নাম দেওয়া থাকে, দেওয়া থাকে যে এদের তাপ পরিবাহিতা কার বেশি বা তাপ পরিবাহিতা ক্রম হিসাবে সাজাও। তো আমি কতগুলো বস্তুর বলে দিচ্ছি যে কার সব থেকে বেশি কার সব থেকে কম, সেটা আমি এবার এখানে বলে দিচ্ছি। দেখো কে এর মান, কে এর মান, কে মানে এখানে কি, তাপ পরিবাহিতা। কে এর মান, হিরে, হিরের সব থেকে বেশি হয়, হিরের তোমার হবে 2200 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এসআই। তারপরে তোমার তামা, তামার তোমার 400 কাছাকাছি হয়, মানটা দেখে বলে দিচ্ছি আমি। মানগুলো তোমাদের মনে রাখার দরকার নেই অত, তোমরা কার বেশি হয় কার কম হয় সেটা মনে রাখবে। তামার হচ্ছে তোমার 385 মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তার আগে রূপাটা আছে, বুঝলে, তার আগে হ্যাঁ তার আগে রূপাটা আছে, রূপাটার 415 কাছাকাছি। তাহলে তামাটা এখানে লিখবো না, তামার আগে হচ্ছে তোমার রূপাটা আসছে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে রূপা, হীরের পর হচ্ছে রূপা, এটা খুব গন্ডগোল লেগে যায়। তাহলে এটা তোমার 415 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর হচ্ছে তোমার তামা, তামার হচ্ছে তোমার 385 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরে হচ্ছে তোমার তামার পর হচ্ছে সোনা, সোনার মানটা এখানে দেওয়া নেই, আমি ওপরে তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখবে তোমরা ভালো করে মানগুলো, সব মানগুলো বইয়ে দেওয়া থাকে না, তো তোমরা কোনটার পর কোনটা শুধু জেনে রাখবে এইভাবে ডিক্রিজিং অর্ডার। এটা হচ্ছে তোমার, তারপরে আছে তোমার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তারপরে আছে তোমার অ্যালুমিনিয়ামের পরে আছে তোমার কি আছে, আয়রন, অ্যালুমিনিয়ামের পরে আছে তোমার আয়রন। ঠিক আছে, এই কটা তোমরা মনে রাখবে যে সব থেকে বেশি হয় হিরে, তারপর রূপা, তারপরে তামা, তারপর সোনা, অ্যালুমিনিয়াম, আয়রন, এইগুলো মনে রাখবে। বুঝতে পারলে? এগুলোর মানগুলো 3টের মান লিখলাম, বাকিগুলো অতটা মনে থাকে না, এগুলো সব মানগুলো, তো এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো কে এর মানটা হলো। আর তোমাদের এই চ্যাপ্টারটা শেষ প্রায়, তাপের প্রসারণ হয়ে গেল, 3 ধরনের প্রসারণ, তাপের পরিবহনের পদ্ধতিটা দেখলাম, আর রাশিমালাটা দেখলাম। আর এখানে একটা জিনিস বাকি আছে, তাপীয় রোধ আর তড়িৎ রোধের সাদৃশ্য, ওইটা এখন আমি পড়াতে পারবো না। কেন? কারণ ওটা পড়ার আগে তোমাদেরকে চলতড়িৎটা পড়তে হবে, চলতড়িৎটা না পড়লে এইটা পড়তে পারবে না, এই যে না নেক্সট পার্টটা। তাহলে একটু মতো পার্ট তোমাদের বাকি থাকলো, সেটা আমি পরে কভার করবো চলতড়িৎ শেষ হওয়ার পর। এরপরই চলতড়িৎ আছে, চলতড়িৎ যখন হয়ে যাবে তারপর আমি ওই পোর্শনটা পড়াবো। ঠিক আছে, একটা ছোট পার্ট করে, এটা পার্ট 3, এখানেই সব শেষ হলো বলতে পারি, যে পার্ট 3 তার মানে তাপ মোটামুটি শেষ। আর পার্ট 4 বলে একটা থাকবে, সেখানে ছোট্ট মতো থাকবে তোমার 10 মিনিটের ভিডিও, সেই 10 মিনিটে আমি তড়িৎ রোধ আর তাপীয় রোধের সাদৃশ্য হয়ে যাবে। তাহলে এখানে তাপ চ্যাপ্টারটা তোমাদের শেষ হলো। যত রকমের কোয়েশ্চেন আছে সব তোমরা পারবে আমি যা পড়েছি তার মধ্যে। পরে আমি সিলেবাস এগোনোর পর এখান থেকে মডেল কোয়েশ্চেন আর যদি কোনো অঙ্ক থাকে তাহলে অবশ্যই করিয়ে দেবো বা কোয়েশ্চেন আনসার ডিসকাস করে দেবো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা আর তাপের অন্য দুটো পার্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর গ্যাসের আচরণ রাসায়নিক গণনা এই চ্যাপ্টার দুটো শেষ হয়ে গেছে পুরোপুরি, তাপটাও শেষ হয়ে গেল 3টে পার্ট নিয়ে। তোমরা এই 3টে চ্যাপ্টার বাড়িতে এই সময় শেষ করে নিতে পারো ভিডিওগুলো দেখে, তারপর পরে আমি এগুলো থেকে কোয়েশ্চেন করাবো। ঠিক আছে।